ওই ১০০ টেস্ট পর্যন্ত তাকে ক্যারি করতে পারবে কিনা দল, এই প্রশ্নটার আসলে উত্তর মুশফিককে দিতে হবে। ২৪ বছর বয়সে যা ছিল, ৩০ বছর বয়সে যা ছিল, ডেফিনেটলি ৩৮ বছর বয়সে, ৩৯ বছর বয়সে সেটা তো থাকবে না, ৩৭ বছর বয়সে সেটা থাকবে না। সো সেই রিফ্লেক্সটা মনে হচ্ছে আমার মতে একটা সম্ভাব্য বিকল্প হতে পারেন ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম। বাংলাদেশের সবচেয়ে বেশি টেস্ট ক্রিকেট খেলা মুশফিকুর রহিম বরাবরই ব্যর্থ হয়েছেন আজও। সবশেষ 10টা ইনিংসে তার কোনো 50 নেই। এই মুশফিকের কি আসলে শেষের শুরু হচ্ছে? এটা বলা কঠিন, কিন্তু প্রশ্নটা উঠেই যাচ্ছে এবং তিনি যেভাবে আউট হচ্ছেন সেটাও আসলে অ্যালার্মিং ব্যাপার। ২ ইনিংসেই এই টেস্টে ৪ রান করে আউট হলেন। সবশেষ ৪টা টেস্ট ইনিংসে তিনি মানে ডাবল ফিগার স্পর্শ করতে পারেননি। টানা ১২ ইনিংস মনে হয় তার হলো, এখন তো 50 নেই। একজন ইয়াং ব্যাটসম্যানকে আমরা একভাবে দেখি, কিংবা তিনি যদি ক্যারিয়ারের প্রাইম সময়ে থাকতেন, প্রাইম সময়ে অনেকের আবার মানে একটা লিন প্যাচ আসতে পারে, তখন একভাবে দেখি। বা তিনি এখন ক্যারিয়ার যে পর্যায়ে আছেন, যে বয়সে আছেন, সেটা দৃষ্টিভঙ্গিটা আসলে ভিন্ন। সো ডেফিনেটলি এই প্রশ্নটা উঠে যাচ্ছে যে তার শেষে শুরু কিনা, কিংবা আসলে তিনি মানে আর মানে আবার ফর্মে ফিরতে পারবেন কিনা, নিজের সেরা চেহারায় তো আর ডেফিনেটলি ফিরতে পারবেন না, কিংবা ওই প্রাইমে ফিরতে পারবেন না। কিন্তু আমরা আশা করেছিলাম যে ক্যারিয়ার যে মানে এই পর্যায়েও হয়তো কিছু অবদান রাখার, বা বাংলাদেশের যে বাস্তবতা আসলে তো মানে ঠক বাঁচতে গা উজাড় করার মতো অবস্থা হয়ে যায়, কারণ আমাদের যথেষ্ট বিকল্প নেই। সো আমরা আশা করেছিলাম যে টেস্ট ক্রিকেট অন্তত মুশফিকুর রহিমের কাছ থেকে কিছু কন্ট্রিবিউশন পাওয়া যাবে, কিন্তু সেই কন্ট্রিবিউটটা তিনি করতে পারছেন না। সো এই প্রশ্নটা আসলে উঠে যাচ্ছে যে বাংলাদেশ দল তাকে ক্যারি করবে কিনা, কিংবা বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার হাতছানি তার সামনে, আসলে ওই ১০০ টেস্ট পর্যন্ত তাকে ক্যারি করতে পারবে কিনা দল, এই প্রশ্নটার আসলে উত্তর মুশফিককে দিতে হবে। যদি এই টেস্ট তো শেষই হয়ে গেল, এই সিরিজে তিনি পরের টেস্টও তিনি ব্যর্থ হন, সো আমার মনে হয় যে এই দাবিটা খুব জোরালোভাবে উঠবে যে তাকে আসলে ক্যারি করতে পারবে কিনা দল। একটু আগে আসলে আপনি আলোচনা করেছিলেন যে মুশফিকের আউট হওয়ার ধরনগুলো একটু খুবই স্পষ্ট এবং তার দুর্বলতা এই বয়সে এসে ফুটে উঠছে। আসলে আউট হওয়ার ধরন নিয়ে একটু অবশ্যই প্রশ্ন আছে। হ্যাঁ, দেখুন, একটা পর্যায়ে এসে আপনার রিফ্লেক্স কিন্তু আগের মতো থাকে না। হ্যাঁ, মুশফিকের পরিশ্রম, তার নিবেদন, এসব নিয়ে আমরা অনেক কথা বলি। এক এক ক্রিকেটারের ধরন এক এক রকম। কেউ আসলে কম পরিশ্রম করে সফল হয়, কেউ বেশি পরিশ্রম করে সফল হয়। মুশফিক প্রচুর পরিশ্রম করেছেন, সফল হয়েছেন, সেটা তার ধরন। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আসলে এসব দিয়ে কিন্তু মাঠের পারফরমেন্সটা বোঝা যায় না। তিনি প্রচুর পরিশ্রম করতে পারেন, প্রচুর ঘাম ঝরাতে পারেন, কিন্তু মাঠে পারফর্ম করতে হবে। তার রিফ্লেক্সটা ২৪ বছর বয়সে যা ছিল, ৩০ বছর বয়সে যা ছিল, ডেফিনেটলি ৩৮ বছর বয়সে, ৩৯ বছর বয়সে সেটা তো থাকবে না, ৩৭ বছর বয়সে সেটা থাকবে না। সো সেই রিফ্লেক্সটা মনে হচ্ছে আপনি যদি দুটো আউটই ধরেন, একটা আজকে তিনি একটু আগে যে আউটটা হলেন, তিনি আসলে ক্যারিয়ার প্রাইমে থাকলে হয়তো এটা অ্যাভয়েড করতে পারতেন, এখন তিনি অ্যাভয়েড করতে পারেননি। প্রথম ইনিংসে তিনি যে বলে আউট হয়েছেন, এটা আসলে মাঠের যে কোনো প্রান্তে খেলা যেত। অফ সাইডে তিনি কাট করতে পারতেন, অনেক জায়গায় তিনি চার মারতে পারতেন, কিংবা যখন তিনি ফর্মে যদি তিনি থাকতেন বা ফর্মে ছিলেন, ওই সময়টা তিনি অনায়াসেই বল পুল করে ৪ ছক্কা মারতে পারতেন, কিন্তু সেটা তিনি পারেননি। সো রিফ্লেক্সটা ডেফিনেটলি চোখে পড়ছে। এখন রিফ্লেক্স কমে গেছে তার মানেই যে তিনি সফল হতে পারবেন না সেটাও নয়, কিন্তু তাকে ওয়েটা বের করতে হবে যে আমি কিভাবে সফল হবো। এখন আমি ক্যারিয়ারের প্রাইমে থাকলে আমি যে শটগুলো খেলতাম, এখন কি আমি সেই শটগুলো খেলবো কিনা, কোন জায়গায় আমার আপোষ করতে হবে, কোন জায়গায় আমার নিজেকে একটু দমিয়ে রাখতে হবে, কোনটা আমার স্কোরিং জোন, কোন জায়গায় আমি কাজে লাগাবো, এই ব্যাপারগুলো তাকে বের করতে হবে। তিনি যদি সেগুলো উত্তর বের করতে না পারেন বা মাঠে দেখাতে না পারেন, তাহলে আসলে কঠিন। এই টেস্ট যে ৯৪তম টেস্ট, আমরা সবাই আসলে বলছি যে ১৭তম টেস্ট হয়তো খেলা হবে। তবে এই ফর্মটা যদি আসলে ক্যারি করা হয়, সেটাকে আসলে টিম ম্যানেজমেন্টের জন্য একটু টাফ হবে কিনা তাকে ক্যারি করা? ডেফিনেটলি আমি সেটাই শুরুতে বলছিলাম যে আমরা অভিজ্ঞ ব্যাটসম্যানকে, অভিজ্ঞতাতে কে কে না চায় অভিজ্ঞ একজন ব্যাটসম্যান দলে থাকুক, কিন্তু সেই অভিজ্ঞতা যদি প্রতিফলন মাঠে না পড়ে তাহলে কঠিন। সেটা একটা, দুটো, তিনটে, চারটা টেস্ট হলে এক কথা, ১২টা ইনিংস হয়ে গেল, তার 50 নেই। এবং তিনি যখন ওয়ান ডে ক্রিকেটও খেলছেন না, ওয়ান ডে ক্রিকেট সেখানেও ভালো পারফর্ম করছিলেন না, টি-20তে অনেকদিন ধরেই খেলছেন না, টেস্ট ক্রিকেটই খেলছেন, সেখানেও যদি পারফর্ম করতে না পারেন, তাহলে আসলে প্রশ্ন উঠে যাবে যে আমরা তাকে ক্যারি করবো কিনা। হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেটে যথেষ্ট বিকল্প নেই, এটা ঠিক, কিন্তু আপনাকে বিকল্প বের করতে হবে। সো বিকল্পদের সুযোগ না দিলে আবার বিকল্প বেরও হবে না। সো এটা ডিলেমা। মুশফিক যদি পারফর্ম করতেন তাহলে সেই ডিলেমায় আসলে পড়তে হতো না। ইভেন আমি বলছিলাম যে তাকে এখন অনেক বড় বড় ইনিংসই খেলতে হতো, জাস্ট যদি কিছু কন্ট্রিবিউট তিনি করতে পারতেন, যেটা আমি আগে বললাম, তাহলে আসলে এই প্রশ্নটা উঠতো না। কিন্তু প্রশ্নটা উঠে যাচ্ছে যখন এই ক্যারিয়ারে এই পর্যায়ে এসে কোনো ব্যাটসম্যান পারফর্ম করেন না, এবং তিনি মিডল অর্ডারে যে জায়গায় ব্যাট করছেন, দলকে তিনি যেভাবে অ্যাঙ্কর করতেন ইনিংসটা, কিংবা সবাইকে আগলে রাখতেন, এক ছাতার নিচে রাখতেন, সেই কাজটা তিনি করতে পারছেন না। সো যদি না পারেন তাহলে আসলে ১০০ টেস্ট পর্যন্ত ক্যারি করা, এমন যদি হতো যে পরের টেস্টে ১০০ টেস্ট, তাহলে ব্যাপার হতো আরও ৫টা টেস্ট তাই খেলতে হবে, এবং সেটা তো বেশ লম্বা সময়ের ব্যাপার। এবং দেখুন, শ্রীলঙ্কার সফর আছে বাংলাদেশের, পরে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ আছে দেশের মাটিতে। এই সিরিজগুলো, শ্রীলঙ্কা কিন্তু ওয়ার্ল্ডের টপ টেস্ট প্লেয়িং নেশন তা না। তো এই শ্রীলঙ্কা বা আয়ারল্যান্ডের মতো সিরিজ, এই জিম্বাবুয়ে সিরিজ, এই সিরিজগুলোতে কিন্তু আপনি নতুন বা নবীন যারা বাইরে আছেন তাদেরকে আপনি একটু পরখ করে দেখতে চাইবেন। তো সেখানে
মুশফিকের জন্য চ্যালেঞ্জ এটাই যে এখানেও যদি তিনি পারফর্ম করতে না পারেন তাহলে আসলে মনে হয় যে অন্য প্লেয়ার যারা উঠতি ব্যাটসম্যান আছেন কিংবা বাইরে যারা অপেক্ষায় আছেন সুযোগের, তাদেরকে আসলে এইসব সিরিজগুলোতেই পরখ করা উচিত। আপনি লম্বা একটা সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আসলে কাজ করছেন। গত ক্যাপ্টেনের প্রেস কনফারেন্সে বলেছেন আসলে টেস্ট ক্রিকেটের সংস্কৃতি নিয়ে এখনো প্রশ্ন আছে। বাংলাদেশের ম্যাক্সিমাম ক্রিকেটারদের গড়টা যদি আমরা লক্ষ্য করি 30-এর নিচে, ওপেনারদের 25-এরও নিচে। আসলে কি টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারছে বাংলাদেশ দল? অবশ্যই না, এই জন্যই তো এই টেস্ট সংস্কৃতি নিয়ে প্রশ্ন হচ্ছে। সংস্কৃতি বলতে শুধু পারফরমেন্স না, টেস্ট সংস্কৃতি বলতে আসলে আরো অনেক কিছু জড়িত এখানে। আপনার ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে দর্শক সবাই আসলে এখানে সম্পৃক্ত টোটাল একটা সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে। সেটা বাংলাদেশে আসলে কোনোটাই হয়ে ওঠেনি, কিন্তু পারফরমেন্স থাকলে, টানা পারফর্ম করতে থাকলে সংস্কৃতিটা গড়ে ওঠায় সহায়ক হয়ে উঠতো, সেটাও হয়নি। এবং সেটা ক্যাপ্টেন বলেছেন যে এটা দুঃখজনক যে 25 বছরের সংস্কৃতি গড়ে ওঠেনি। সেই সংস্কৃতি গড়ে ওঠার কোনো লক্ষণ আসলে দেখা যাচ্ছে না। আপনি ওপেনারদের কথা বললেন, মানে আপনি বিকল্পও খুব বেশি নেই। বিকল্প নেই বলে তাদেরকে আবার আপনি খেলিয়ে যাবেন সেটাও হয় না। মাহমুদুল হাসান জয়ের এখন প্রায় 17 মাস হয়ে গেল, তার 50 নেই টেস্টে, এবং 17 ইনিংস হলো, টানা 17 ইনিংস 50 করতে পারেননি। বাইরে অপেক্ষা যিনি বসে আছেন জাকির হাসান, তার 13 ইনিংসে টেস্ট 50 নেই। সো এই অবস্থা। ন্যাশনাল লিগ যদি আপনি এবার দেখেন যারা পারফর্ম করছেন তাদের মধ্যে ওপেনার বা টপ অর্ডার টপ ক্লাস পারফরমেন্স সেভাবে কেউ করতে পারেনি। সর্বোচ্চ রান করছেন অমিত হাসান, তিনি তো আসলে ওপেনার নয়, তিনি তো মিডল অর্ডারে খেলেন, 3 নম্বরে আপনি তাকে খেলাতে পারেন। অমিত মজুমদার আছে, রান করেছেন, তার বয়স 34। সো 34 বাংলাদেশের বয়স আর কি, হয়তো আমি আরেক 2-1 বছর বাড়িয়ে ধরতে পারি, যেটা হলো বাস্তবতা। তার মানে যে তাকে 34-35 বছর বয়সে যাদের দলে নেওয়া যাবে না তা না, কিন্তু যেটা বললাম যে এই বয়সে একজন ক্রিকেটারকে নিতে হলে যে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করতে হয় সেটা অমিত মজুমদারও করতে পারেননি। ইয়াং কিছু প্লেয়ার আছেন, উঠে আসছেন, ইফতি আছেন বরিশালের, এবার মোটামুটি পারফর্ম করছেন ন্যাশনাল লিগে, কিন্তু এখনই জাতীয় দলে আসার মতো নয়। তো সেটা বলছিলাম যে বিকল্পও খুব বেশি বাইরে যে আছে তা নয়। তারপরও আপনার দেখতে হবে, এখন আপনি বিকল্প নেই বলে যারা ব্যর্থ হচ্ছে তাদেরকে দিনের পর দিন চালিয়ে যাবেন, সেটাও তো হতে পারে না। বিকল্প কাউকে একটু পরখ করা উচিত বলে আমি মনে করি, এবং সেটা পরের টেস্ট থেকে হওয়া উচিত। কারণ আবারও বলছি, এই জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, আপনি তারপর শ্রীলঙ্কা, এই দলগুলোর বিপক্ষে আপনি চাইবেন যে ইয়াংরা আস্তে আস্তে এসে সেট হয় না। সেখানে আমার মতে একটা সম্ভাব্য বিকল্প হতে পারেন ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম। যদিও তিনি অনেক রান করেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে, কিন্তু কিছু ছোঁয়া আছে তার মধ্যে যেগুলো দেখে আমি বলতে পারি যে তিনি হয়তো সফল হতেও পারেন। 24টাতে প্রথম যে ম্যাচ খেলেছেন 4টা সেঞ্চুরি করেছেন, যেটা বাংলাদেশের বাস্তবতা খুব একটা খারাপ নয়। গড় প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ব্যাটিং গড় 40-এর কাছাকাছি। একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো যে 24 ম্যাচে তিনি 43টা ছক্কা মেরেছেন, তার 200টার মতো বাউন্ডারি আছে। তো তার মানে কি প্রথম শ্রেণীর ক্রিকেটেও তিনি যে অ্যাগ্রেসিভ ঘরানাটা সেটা ধরে রাখছেন, তার নিজের সহজাত ঘরানাটা ধরে রাখছেন। আমাদের যারা ওপেনার এখন যারা খেলছেন তারা কিন্তু মানে দুই প্রান্তেই একই রকম তারা খেলেন, খুব বকডাউন হয়ে যান। একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে রানও হচ্ছে না, উইকেটে পড়ে যাচ্ছে। তো তানজিদ যদি খেলেন এবং কোনো একদিন যদি সফল হয়ে যান, আমি বলছি না তিনি টানা সফল হবেন, তিনি যেদিন সফল হবেন সেদিন কুইক ফায়ার একটা ইনিংস খেলবেন, হয়তো দ্রুত গতির একটা 50, সেটা আরেক প্রান্তের ব্যাটসম্যানকেও কিন্তু স্বস্তি দিবে, প্লাস ড্রেসিং রুমে স্বস্তি বলে দেবে। সফল হতে পারে, মানে জাস্ট আমি বলছি না তিনি সফল হবেন, কিন্তু ট্রাই করে দেখতে হবে, তাই না? সো আমি মনে করি তিনি একটা বিকল্প হতে পারেন। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আসলে আলোচনা শেষ হওয়ার নয়, আলোচনা চলতেই থাকবে। আসলে কবে বাংলাদেশ ক্রিকেট একটা প্রতিদ্বন্দ্বী দল হয়ে উঠবে বিশ্ব ক্রিকেটে, সেটা এখন দেখার অপেক্ষা। আমাদের সঙ্গে ছিলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রনি ভাই। অসংখ্য ধন্যবাদ ক্রিকেট নাইটসের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ।